নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা পতঙ্গ। বীণার মা কলকাতা শহরে ঝিগিরি করছে আজ বছর 12-14, কিন্তু বীণা কখনো কলকাতা দেখেনি। অল্প বয়সে স্বামী মরতে বীণার মা 3 বছরের মেয়েটাকে নিঃসন্তান ননদের কাছে সঁপে দিয়ে লোকনিন্দে তুচ্ছ করে নিজে বেরিয়েছিল জীবিকার সন্ধানে। অবশ্যই নেহাত একা বেরোয়নি। কতই বা বয়স তখন বীণার মার? বড় জোর 20। এ পথের পথপ্রদর্শিকা ওর এক দূর সম্পর্কের দিদিমা মান্দা। নিজে মান্দা ওই কর্ম করে চুল পাকিয়েছে। আর বছরে 2 বছরে যখনই একবার করে দেশে এসেছে, 2-1টি দুঃখিনী বিধবাকে কর্মক্ষেত্র দেখাতে সঙ্গে করে নিয়ে গেছে। বাংলাদেশের পাড়া গাঁয়ে আর যত কিছুরই অভাব থাক, দুঃখিনী বিধবার তো অভাব নেই। কাজে কাজেই জায়গা বুঝে টোপ ফেলতে পারলেই 2-1টা শিকার বড়শি গিলবে নিশ্চিত। মান্দা বুড়িকে ঝিয়ের আর কাঠি বললেই ঠিক বলা হয়। কলকাতা শহরে যে কি প্রচুর পরিমাণে ভাত কাপড় ছড়ানো আছে, শুধু কুড়ানোর ওয়াস্তা এটা বুঝিয়ে দেবার মতো বুদ্ধি আর ভাষা মান্দার যথেষ্ট আছে। সে ভাষায় আতিশয্য নেই, নিজের আগ্রহ নিবারণের প্রকাশ নেই। সে ভাষা সব প্রতিষ্ঠিত, ভুলিয়ে ভালিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে না তো সে। প্রথম ইতিহাস এই। লোকনিন্দার ভয়ে মুহ্যমান নাতনিকে পিছনে ঘোমটা দিয়ে দাঁড় করিয়ে রেখে মান্দা বীণার মার জ্ঞাতি ভাসুর আর নন্দাইকে ডেকে সোজাসুজি প্রশ্ন করল। তোমরা তো বাছা পাড়ার মাতব্বর, তোমাদের কাছে হক কথা পাবো। এখন বলো দেখি, কাজটা কি নিন্দের হচ্ছে? নাতনি তো আমার সেই ভয়ে কাঁটা হয়ে রয়েছে। শুনে নন্দাই বসে বসে ঘাড় চুলকোতে লাগলো। কারণ কাজটা নিন্দের তাতে তার তিল মাত্র সন্দেহ না থাকলেও সে কথা স্পষ্ট বললে উল্টো দিকে বিপদ। বীণাকে নিয়ে বীণার মা স্বামী মরা অবধি তার আশ্রয়ে রয়েছে। মুক্তিদায়িনী রূপে যদি বা মান্দা এসেছে, কোন কথায় পাকা ঘুটি কেঁচে যাবে কে জানে। কাজেই সে বসে বসে ঘাড় চুলকোতে লাগলো। জ্ঞাতি ভাসুরের বুক তাজা। সে তাজা বুক টান করে দরাজ গলায় বলল, তা আগে গাঁ ঘরের বউঝি, বয়সটা ভালো নয়, শহরে বেরোলে নিন্দে মান্দা হবে বই কি। কে কার মুখে হাত চাপা দেবে আপনিই বল। মান্দা গম্ভীরভাবে বললে, খুব ঠিক কথা। আমিও এ কথা অস্বীকার করি নে, বরং 100 বার বলবো, এমন কাজ করলে শ্বশুর ভাসুরের উঁচু মাথাটা হেঁট হবেই। অনেকদিন কলকাতায় আছে মান্দা, কথার সৌষ্ঠব শিখেছে। পিছনে দণ্ডায়মানা বীণার মা বিস্ময় স্পন্দিত বক্ষে ভাবতে থাকে, আরে এ আবার কি উল্টো সুর! এই তো কাল থেকে বুড়ি আমাকে যাবার জন্যই জপাচ্ছে, এখন এদের সামনে অন্য মূর্তি কেন? ভাসুর ভাবল, বুঝেছি, বউ ছুঁড়ি বুড়িকে ধরে পড়েছে। এখন বুড়ি তার হাত এড়াতে আমাদের সালিশ মানতে এসেছে। অতএব সে সহৎসাহে মান্দার মুখের কথা কেড়ে নিয়ে বলে, এই দেখো, আপনি প্রাচীন লোক আজ্ঞে, ঠিক বুঝেছ। হ্যাট হ্যাট বলে হ্যাট, উঁচু মাথাটা আগে মাটিতে নুটিয়ে পড়বে না আমাদের ঘরের বউ শহরে বেরোলে? হ্যাঁ কি বোনাই, তুমি মুখে রাগ কাটছো না যে? বলো, হক কথা কইছি নাকি? হ্যাঁ? মান্দা আরো গম্ভীর হয়ে বলল, ও আর কি বলবে, জামাই মানুষ। শালাজ বউ নিন্দে রটলে তো আর ওর গালে চুনকালি পড়বে না। সে পড়লে তোমাদেরই পড়বে। কথায় বলে এক ঝাড়ের বাঁশ, বংশমর্যাদার থেকে তো উঁচু কিছু নেই। ভাসুর উৎফুল্ল বদনে অবগুণ্ঠনবতী ভাদ্রবধূর পানে চেয়ে মনে মনে ভাবে,
হুম, এখন জব্দ হলে তো। এখনকার বৌঝির যেমন দশা, কাল স্বামী মরেছে, আজ নাচতে নাচতে শহরে ছুটতে চাইছেন। গোষ্ঠীর মুখের চুনকালি দেবার মতলব আর কি। মান্দা একটু দম নিয়ে বলে, কালেস্তক আমি তাই বোঝাচ্ছিলাম ছুঁড়িকে। যতই হোক তোর শ্বশুরকুলের ওরা একটা মান্যমান লোক, এতে রাজি হবে কেন? তবে আর কথা কি বাছা, তুমি তাহলে ছুঁড়িটাকে আর ওই দুধের বাচ্চাটাকে তোমার সংসারেই এক চিলতে ঠাঁই দিয়ে রাখো, দেখে আমি স্বস্তি হয়ে চলে যাই। বলা বাহুল্য, আচমকা এহেন লাঠির ঘায়ে ভাসুরের উৎফুল্ল মুখ কড়ি হয়ে যায়। সে বিরস স্বরে বলে, আমি কোথায় ঠাঁই দেব? বলে, আপনি খেতে ভাত পায় না, শঙ্করাকে ডাকে। নিজের বাচ্চা কাচ্চা কটাকেই পালতে পারছি নে, আবার গেঁয়াতি ভেয়ের সংসার। মান্দা ঈষৎ অসন্তোষ সুরে বলে, তবেই তো বাছা, কেষ্টর জীব দুটো অনাহারে ঘরে পড়ে হতে হবে, এও তো সত্যি ন্যায্য নয়। গাঁয়ের লোক নিন্দে করতে পারবে, অথচ এক মুঠো ভাত দিতে পারবে না, তাহলে অবিরে বেধবা যাই কোথা? হ্যাঁ, বেশ, তুমি তাহলে সমাজকে ডেকে শুধো, যারা যারা নিন্দে মান্দা করবে তারা সবাই চাঁদা তুলে ওই জীব দুটোর ভাত কাপড়ের ব্যবস্থা করতে রাজি আছে কিনা। হ্যাঁ? ভাসুর অসম্ভব সূচক মাথা নাড়ে, অর্থাৎ কেউ রাজি হবে না। মান্দা সদর্পে একবার উপস্থিত ভদ্রমণ্ডলীর মুখের দিকে বিদ্রুপহাস্যমণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তা যখন রাজি নও, তখন তোমরা ওকে দুষতেও পারো না বাছা। আমি ওকে নিয়ে যাব, আমার হেফাজতে রাখবো, দেখে শুনে ভালো বাড়িতে ঢুকিয়ে দেব। কচি মেয়েটা থাকবে তার পিসির কাছে, মা মাসোহারা পাঠাবে মাসে মাসে, এই ব্যবস্থা। একটি কথা কইতে তোমরা পারবে না। দেশে ঘরে আসবে যাবে, মান্যের ওপর ব্যবহার করবে তোমরা ওর সঙ্গে, বুঝলে? এই আমার স্পষ্ট। দেখা গেল মান্দার স্পষ্ট কথার সত্যিই বিনার মার ওপর আর তেমন অছেদ্যা ভাব দেখাতে সাহস পেলে না কেউ, বরং জনে জনে দেখা করতে এলো সে বিদেশ যাত্রা করছে বলে। দু একটি অভিভাবক নিপীড়িতা তরুণী বিধবা বিনার মার নিতান্ত নিরভিভাবক অবস্থাটাকে ঈর্ষা করে গোপনে নিঃশ্বাস ফেলল। ভাত দেবার লোক না থাকলেও কিল মারবার লোকের অভাব সমাজে বড় একটা হয় না কি না? অতএব বিনার মার কলকাতায় গিয়ে মান্দার বাসায় ভর্তি হলো। তা সে আজ বছর 12-14 কথা। প্রথম প্রথম মান্দার সঙ্গ ছাড়া দেশে আসবার সাহস হতো না বিনার মার, এখন একাই যাওয়া আসা করে। বছরে 1.5 বছরে একবার করে আসে। মেয়ের জন্যে আনে সস্তা শার্টিনের বাহারি জামা, ফুটপাতে ছড়িয়ে বসা ফেরিওয়ালার রঙিন জুতো, শহরের খেলনা পুতুল। অতএব বিনাকে গ্রামের 4-5টা মেয়ে বড় মানুষের মেয়ে বলেই গণ্য করে। অবশ্যই ননদ নন্দাইকেও বঞ্চিত করে না বিনার মা। ননদের জন্য আনে খাটো বহরের ফুলপার শাড়ি, ফেরিওয়ালার কাঁধের রঙিন সায়া। নন্দাইয়ের জন্যে কাগজের বাক্সে ভরা রাংতা মোড়া সন্দেশ। কাজেই বিনার মা যে ট্রেনে যাওয়া আসা করে, নরুন পাড়ের ফর্সা মিহি ধুতি পরে সেমিজ গায়ে ভিন্ন থাকে না। গোলাপ ফুল আঁকা টিনের সুটকেসটা হাতে দুলিয়ে গটগট করে গাঁয়ের পথে হেঁটে আসে। এর জন্যে আর নিন্দে ওঠে না বিনার মার। ননদ নন্দাই উঠতে দেয় না। ধরো বিনার নাম করে মাস মাস যে টাকাটা পাঠায় তার মা, সে টাকার কতটুকুই বা বিনার বাবদে খরচ হয়? সেই নিয়মিত আফিংয়ের মাদকতা এবং কৃতজ্ঞতা একটা থাকবে বই কি? আরে থাকাই তো উচিত। যাই হোক, শহুরে মায়ের মেয়ে বিনা, বরাবর অজপাড়াগাঁয়ে পিসিমার কাছে মানুষ। বছর 2 হলেও পিসি তাকে বিয়ে দিয়ে দিয়েছে পাশের গ্রামের একটা মাঠে ঘুরে বেড়ানো ছেলেকে ধরে। বিনার মা আপত্তি করেনি। কে জানে কোন কানে কথা হাঁটে, কোন পথে বদনাম বেরোয়। মেয়ে বেশি বড় হয়ে গেলে তখন বিয়ে দেওয়া দায় হবে।
ও সকাল সকালই ভালো। প্রথমে শ্বশুরবাড়িতে গিয়ে একবার দিনকুড়ি থেকেও এসেছে বিনা। তবে তাদের ঘরে অন্যের এবং পিসির মনের ইচ্ছের অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি। তার জন্য বিশেষ কোনো বিরহ ভাব দেখা যায় না বিনার মধ্যে। ওর একান্ত বাসনা কলকাতায় যাবার। বিয়ের সময় মা এসেছিল বিয়ের খরচপত্র নিয়ে। তার বড়লোক মনিবরা মেয়ের বিয়ে শুনে সত্য প্রবৃত্ত হয়ে ফ্যাশন উঠে যাওয়া আধা নতুন খানকতক ভালো ভালো শাড়ি জামার সঙ্গে গোটা 5 টাকা আর একখানা কম দামের ডুরের শাড়ি উপহার দিয়েছিল। সেই দুর্লভ পোশাকের গরবে গরবিনী বিনা নিজেকে পাড়ার আর সব মেয়েদের চাইতে বেশ একটু উচ্চ স্তরের জীবী মনে করত, আর মনে করতে চেষ্টা করত তাদের কথা, যারা এমন জিনিস অবহেলায় ফেলে দিতে পারে। কে জানে তারা কেমন? বিনা কি এ জীবনে তাদের দেখতে পাবে? পুজোর আগে ভাদ্রের মাঝামাঝি যথারীতি বিনার মা দেশে এলো। আনলো জামাইয়ের ধুতি চাদর, ননদের আর মেয়ের জন্যে শাড়ি সিঁদুর। কদিন খুব বেড়ালো, খুব গল্প করলো, তারপর যাবার জন্যে প্রস্তুত হলো। আর এই সময় বিনা বাঁধালো গোল। ও এবার যাবেই যাবে মার সঙ্গে। জন্মে কখনো কলকাতা দেখেনিও। শত যুক্তি তর্কেও বিনার মা মেয়েকে টলাতে পারলে না। না নিয়ে গেলে পুকুরের জলে ডুবে মরবে বিনা। বেশ, ওর মায়ের যদি তাই ইচ্ছে হয় তা হোক। পিসি বলল, নিয়ে যাব, এবারেও ছাড়বে না। 6 মাস আগে থেকে খোঁড় ধরে বসে আছে। বিনার মা বলল, বেহাই বাড়ির ওরা মত করবে না ঠাকুরঝি, রাগ করবে। বিনা স্বচ্ছন্দে বলল, রাগ করে তো, হিংসে করে করবে। ওদের রাগ হলো তো বড় বয়েই গেল আমার, আমি যাবই। পিসি বলল, তার চেয়ে বরং এখন থাক বিনি, মাঘ মাসে মস্ত নাকি যোগ আছে, সেটা এখন তোতে আমাতে তোর পিসের সঙ্গে গিয়ে গঙ্গা স্নান করে আসবো। বিনা ঘাড় দুলিয়ে বলল, এতদিনে আমি মরে ভূত হয়ে যাব। মা বলল, 60 কিন্তু শেষ পর্যন্ত রাজি হতে হলো। যতই দূরে সরে থাকুক তবু মা, তার একটা মাত্র সন্তান। কলকাতা থেকে বিনার মা সুজি, চিনি, কিশমিশ, কাঁচা পাঁপড়, ফুলকপি, সাদা ময়দা ইত্যাদি গ্রাম দুর্লভ জিনিস কিনে এনেছিল জামাই নেমন্তন্ন করে খাওয়াবে বলে। নেমন্তন্নে এসে অভিভূত জামাই পাত চেটে চেটে তো খেলোই, শেষ পর্যন্ত আঙুল চাটতে লাগলো বসে বসে। ঘরের মধ্যে থেকে রাগে আপাদমস্তক জ্বলে যায় বিনার। সে তাকাতাকির তাক খুঁজছিল। হঠাৎ বর কেষ্টগোপালের সঙ্গে একবার চোখাচোখি হয়ে যেতেই জিভ ভেঙিয়ে চাপা গর্জনে বলে উঠল, হ্যাংলা, অসভ্য। বর ঘাড় হেঁট করলো তাড়াতাড়ি। মা পিসি বুদ্ধি করে মেয়ে জামাইকে একবার আড়ালে দেখা করবার সুযোগ করে দিল। বিনা ঘর বসতের পর এই প্রথম বরের সঙ্গে কথা কইল। বলল, হাত চাটছিলে কেন, হ্যাঁ, অমন করে? কেষ্টগোপাল অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে বলল, হাত চাটবো কেন? বাহ, পিসি হাতে জল দেবে তো? ইয়ে, ভারী নবাব এসেছেন, হাতে জল দেবে তো? আমি মায়ের সঙ্গে কলকাতা যাচ্ছি, বুঝলে? কেষ্টগোপাল চমকে হাঁ হয়ে বললে, হ্যাঁ? নয়, হ্যাঁ, বুঝলে? মাথা দুলিয়ে হি হি করে হাসতে থাকে বিনা। পিসির আদরে আদরে মানুষ, সভ্যতার ধার একটু কমই ধারে। গেও ভূত হোক আর যাই হোক, 16 বছরের বউকে 19 বছরের বর একটু ভয় খাতির করবেই। কেষ্টগোপাল ভয়ে ভয়ে বলল, যা, কলকাতা গেলে মা রাগ করবে না? তোমার মায়ের রাগে আমার কলাটি। কেষ্টগোপালের সুপ্ত স্বামিত্ব কিঞ্চিত চাড়া দিয়ে উঠল। বললে, আচ্ছা দেখা যাবে, কলকাতা গেলে মেয়ে লোক খারাপ হয়ে যায় তা জানিস? ইস, তা বই কি, ভালো চাস তো যাস নে, শোন আমার কথা।
ভালো চাইছে কে? ভালো চাই না আমি। তবু কলকাতা যাবি? যাবই তো। মা গঙ্গার দেশে গেলে নাকি খারাপ হয়ে যায় যে এত সব কিম্ভূতি কথা? যা। মা শেষ চেষ্টা করতে বলল, যাচ্ছিস যে, তা আসবি কার সঙ্গে? কেন, পিসে? পিসের দায়? ইস, দায় নয় বই কি, পিসি কেঁদে কেঁদে মরবে না? বুকের বলের কারণটা বোঝা গেল। অতএব মা গঙ্গার দেশে রওনা হলো বিনা। অনভিজ্ঞা গ্রাম্য ষোড়শী, চোখে অগাধ বিস্ময়, মনে অফুরন্ত কৌতূহল আর আনন্দ। সে বোধ করে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত থই থই। গ্রাম থেকে স্টেশনে যেতে কমখানি রাস্তা নয়, তবু বিনার যেন ক্লান্তি নেই। অনর্গল কথা কইতে কইতে চলেছে সে। বিনার মা হাঁটে আর হাঁপায়, গজগজ করতে করতে বলে, পোড়ার মুখো দেশ, না আছে টেরাম, না আছে বাস, একখানা রিক্সা পর্যন্ত পাবার জো নেই। ওখানে বাবা 4-6 পয়সা ফেললেই আমিই বা কে আর মেম সাহেবরাই কে? সব সমান। বাসে টেরামে চড়ার মজা কত! ঠাকুর জামাই তো দেখলো না কখনো। বিনার পিসের সঙ্গে যাচ্ছিল স্টেশনে তুলে দিতে। সে বিনার মার বাক্যচ্ছটায় অপ্রতিভভাবে বলে, কই আর গেলাম, সেবারে আমার মাস্তুতো ভাই খগেন গিয়েছিল। এসে হেসে কুটোকুটি বলে, ওখানে মেয়ে লোকেরই জয় জয়কার। বিনার মা মেয়েকে উদ্দেশ্য করে বলে, এই চলুক না বিনি, দেখবে। যতই কেন কোট প্যান্টুন পরা লোক, লম্বা চওড়া বাবু হোক না কেন, যেই তুই গিয়ে উঠবি অমনি তোকে গদি ছেড়ে দিয়ে উঠে দাঁড়াবে। বিনা বলে, দেখ, আচ্ছা চল, দেখবি সত্যি না মিথ্যে। এক গাড়ি বাবু বাদু ঝুলে ঝুলে যাচ্ছে, তুই একলা একখানা বেঞ্চি জড়ো করে বসে থাকবি, কেউ তাতে বসতে সাহস পাবে না। সাহেব সাজা বাবুই বল আর বাবু সাজা বাবুই বল, মেরো, মুসলমান, খোট্টা, যাই হোক না কেন, ওই সব চোরটি বাবুগণও যখন মুখ চুন করে উঠে দাঁড়ায়, এত ফুর্তি লাগে আমার। আগে গা ছমছম করতো, মনে হতো কি অপকর্ম করছি। এখন আর করে না। এখন দেখে দেখে ইচ্ছে করে ভিড়ের গাড়িতেই উঠি আমি। বিনার মনে হয় কলকাতার কত দূর, হাতের নাগালে এসেও যে দুর্লভ মনে হচ্ছে। সত্যিই কি সে স্টেশন পৌঁছতে পারবে? সত্যিই টিকিট কিনে ট্রেনে চাপবে? সত্যি পা দেবে কলকাতার মাটিতে? যে দেশ তাকে দেখলেই বড় বড় বীরপুরুষেরা সসম্ভ্রমে গদি ছেড়ে উঠে দাঁড়াবে। কিন্তু গল্প করে আর কতটুকুই বা বোঝাতে পারে বিনার মা? যত বড় চিত্রকরই হোক, তুলির টানে ফুটিয়ে তুলতে পারে কতটুকু আকাশ? দেব মহিমার কতটুকু ধরা যায় মাটির প্রতিমায়? এত অবিশ্বাস্য বিষয়ও তোলা ছিল বিনার জন্যে। এই কলকাতা! মায়ের মুখে শুনে শুনে কলকাতা সম্বন্ধে অস্পষ্ট যে একটা ধারণা গড়ে উঠেছিল, সে আর পালাতে পথ পায় না। কিন্তু এ কি ধারণা করার বস্তু? এ যে দেখে দেখেও ধারণা করা যায় না, ধারক যন্ত্রটাই কুলোয় না। অবাক, অবাক, আরো অবাক মায়ের মনিব বাড়ি। এই বাড়িতে তার মা 12 মাস বাস করে। এই মা দুর্গার সিঁদুরের মতন ডগডগে লাল মেজেই গা গড়ায়। এই স্বর্গের মতন উঁচু 3 তলার ওপর চলে ফিরে বেড়ায়। ইচ্ছে মতন বারান্দায় দাঁড়িয়ে থাকতে পায়, যেখান থেকে রাস্তায় মানুষগুলোকে এই এতটুকু ছোট্ট দেখায়। এই কাঁচে আর কাঠে ঝিলিক মারা চকচকে ঝকঝকে নাম না জানা জিনিসগুলো মা অনায়াসে নাড়ে চাড়ে ঝাড়ে মোছে। ওই সদ্য গায়ে দেওয়া দুধের ফেনার মতন বিছানাগুলো নির্ভয়ে হাত বুলিয়ে বুলিয়ে পাতে। বিনার নিজের মা। তারপর আরশি, এ কি, কি ভয়ঙ্কর সুন্দর, কি সাংঘাতিক সুন্দর! আয়না যে এত বড় হতে পারে এ কথা বিনা জীবনে কোনোদিন ভাবতে পারত? এ কি ইন্দ্রজাল, এ কি জাদু মন্ত্র! ওই সামনে যে দাঁড়িয়ে রয়েছে
চুল থেকে নোক অবধি দেখা যাচ্ছে যার, ওর নাম কি বিনা? ওকে চেনা যায়? পিসির বাড়ির সেই ঝাপসা ঝাপসা একটুখানি আয়নাতে মুখ দেখতে দেখতেই যদি জম্মুখ কেটে যেত বিনার, কখনো এই ইন্দিরপুরীতে না আসতো। সত্যিকার বিনা কি বস্তু? সত্যিকার আসতো বিনা। মাকে বরাবর খুব স্নেহময়ী বলে মনে হতো বিনার। আজ হঠাৎ মনে হলো ভারী নিষ্ঠুর তার মা, ভারী স্বার্থপর। কলকাতায় নিয়ে এসেছে বলে মায়ের ওপর কৃতজ্ঞতার বদলে রাগে আক্রোশে শরীরটা যেন ঝিনঝিন করে আসে বেচারার। এই বাড়িতে 12 মাস বাস করে বিনার মা। কল টিপে আলো জ্বলে, কল টিপে বাতাস খায়, কল টিপে গনগনে উনুন জ্বালে। অহরহ এই স্বর্গসুখ ভোগ করছে বিনার নিজের মা। স্বর্গভিন্ন আর কোনো তুলনা জানা নেই বিনার। তাই এবারের গিন্নিদের স্বর্গের দেবদেবীর সঙ্গে তুলনা না করে পারে না। গিন্নিমা, বড় মা, ছোট মা ইত্যাদি সকলকেই তার নিজস্ব হিসাবে নামকরণও হয়ে গেছে। মা দুর্গা, জগদ্ধাত্রী, লক্ষ্মী ঠাকুরন, সরস্বতী, রাধারানী ইত্যাদি। আর দিদিমণি, তার কথা বিনা বলতে পারবে না। তার সঙ্গে তুলনা করবার উপযুক্ত দেবী মূর্তিও বুঝি নেই। সে যেন শুধু খানিকটা আলো আর খানিকটা গান। বিনার মা বলে, দিদিমণির রূপেরও তুলনা নেই আর গুণেরও তুলনা নেই। সে নাকি সাহেবের সঙ্গে ইংরেজিতে কথা কয়, কলের গানের মধ্যে গান গায়, হাওয়া গাড়ি হাঁকিয়ে এদেশ ওদেশ করে। দিদিমণিকে দেখলে বিনার আনন্দে বুকটা টনটন করে ওঠে। প্রথম যেদিন তাকে দেখে হেসে উঠে বললে, ও বানির মা, এই তোমার বিনা? বেশ তো মেয়েটি, কখনো আসে না কেন? কখনো তুমিই বা আনো না কেন? তখন বিনার মনে হলো সে যেন পৃথিবীতে নেই। ভাবলে বিনা নামটাই ধন্য হয়ে গেল। সেই থেকে সে দিদিমণির অন্ধভক্ত। তবু তবু আশ্চর্য, দেহহীন রূপহীন কি এক সূক্ষ্ম ঈর্ষা পুঞ্জীভূত হয়ে থাকে সেই ভক্তির আড়ালে। ঈর্ষা আর অনুরাগ দুজনে গালাগালি করে বাস করে কি করে? বিনা কেন ওর পায়ের নখের যুগ্গীও নয়। বিনার মা ওপরের ঝি, বাসন মাজা ঝিয়েদের চাইতে তার সামাজিক মর্যাদা অনেক বেশি। তার মেয়েকে সকলেই একবার ডেকে কথা কয়, কেউ কেউ তাকিয়ে দেখে। গিন্নি কর্তাকে উদ্দেশ্য করে বলেন, পল্লীগ্রামের ভাত জলের কি গুণ দেখো, কি বা খায় ওরা, তবু স্বাস্থ্যটি দেখেছ? বড় মা বামু ঠাকুরকে ডেকে বলেন, ঠাকুর, বিনার মা আর মেয়েকে একটু দেখে শুনে খাইও, ছেলে মানুষ, দেশ থেকে নতুন এসেছে। অর্থাৎ আহা, জন্মে কখনো তো ভালো খাবার দাবারের মুখ দেখেনি। ছোট মা বলেন, ও বিনার মা, তোমার মেয়েকে একদিন সিনেমা দেখিয়ে আনো না, আমি তোমাদের দুজনের টিকিটের দাম দেব। বৌদিদি ওরা আসতে মাত্রই দুখানা পুরনো শাড়ি দিয়েছেন, ছাপা ছিটের। সেই ছিটের শাড়ি পরা নিজের চেহারা আরশিতে দেখেই তো বিনা সেদিন। সে যাক, এদের যদি স্বর্গের দেবীর সঙ্গে তুলনা না করবে তো স্বর্গের দেবী আবার কিরকম হয়? সকালবেলা বড় মা দেরাজ থেকে একগোছা রূপোর বাসন বার করে বললেন, অবিনার মা, এগুলো একটু সাফ করে রেখো, জামাই আসছেন সাথীকে নিতে। নিতে? বিনার বুক ধকধক করে ওঠে। দিদিমণি চলে যাবে মা? হ্যাঁ, পুজোর আগেই যাবার কথা। দিদিমণির শ্বশুরবাড়ি পুজো হয় কি না? যাবে তার কি, এ পাড়া ও পাড়া বই তো নয়, নিজেই তো গাড়ি হাঁকিয়ে যখন তখন আসে। দিদিমণি তো এক বিস্ময়। জামাইবাবু? সে আরও কি অপূর্ব বিস্ময়। টেবিলের ওপর ঝকঝকে রূপোর বাসনে করে খেতে দেওয়া হয়েছে তাকে। চেয়ারে বসে খাচ্ছেন। জোর বিজুলির আলো জ্বলছে ঘরে। মাথার উপর ফ্যান নাকি সৃষ্টি ছাড়া নামের ওই পাখাটা ঘুরছে বনবনিয়ে। হীরের আংটি পরা লম্বা ছাঁদের আঙুলগুলি নড়ছে চড়ছে। সবটা মিলিয়ে এক অলৌকিক মহিমা।
একে কি খাওয়া বলে? এ যেন স্বপ্ন। চকিতে মনে পড়ে গেল পিসির বাড়ির মেটে দাওয়াত ছবি। উঁচু পিঁড়ির ওপর উবু হয়ে বসে গোগ্রাসে গিলছে কেষ্টগোপাল। সব শেষ করে পাত চাটছে, শেষে আঙুল চাটছে বসে বসে। ছি ছি ছি, জীবনে শতধিক ছি। দিদিমণি, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও না। এই অদ্ভুতপূর্ব আবদারে হেসে উঠল স্বাতী। বলল, সেই ভালো, তোর মতন একটা লোক পেলে আমি তো বাঁচি। মশকরা নয় দিদিমণি, আমি তোমার কাছেই থাকবো। স্বাতী হাসল। তোর মা ছেড়ে দেয় তো, চল। বেশ তো। বরকে ডেকে বলল, আমার একটি অন্ধভক্ত দেখেছ, নিয়ে যাব। তা ওর মা কি আর ছেড়ে দেবে? নইলে পেলে মন্দ হতো না। ঠিক নিজের বলে আলাদা একটা লোক এরকম অভিযুক্ত হলেই বেশ হয়। সত্যি দেখো, একটু ভালো শাড়ি জামা পরলে ছোট লোক বলে মনেই হয় না। তা সে খরচ তোমারও লাগবে না, আমার পুরনোতেই চলে যাবে। বর বলল, ওর বিয়ে হয়েছে মনে হলো, যাবে কেন? আহা, যেমন না ওদের বিয়ে শ্রী, রাস্তায় ঘুরে বেড়ানো একটা ছেলেকে ধরে ওর পিসি নাকি যেন বিয়ে দিয়ে দিয়েছে। অর্থাৎ সে বিয়ে ধর্তব্যই নয়। দেখতে সুশ্রী, চালচলন কিঞ্চিত সভ্য, বুদ্ধিশুদ্ধিও আছে মনে হয়। এমন একটি ঝি সঙ্গে সঙ্গে থাকলেই যেন সোয়াতিকে ঠিক মানায়। শ্বশুরবাড়িতে আপাতত ওর একটি খাস দখলে যে বুড়ি ঝিটা আছে, সেটা সোয়াতির দু চক্ষের বিষ। যেমন অশোক বনের চেড়ির মতো চেহারা, তেমনি পাজি। একে নিয়ে যেতে পারলে গিয়ে সেটাকে দূর করে দেবে সোয়াতি। স্বামীর সঙ্গে আলোচনা করে কি করে প্রস্তাবটা পাকা করে নেওয়া যায়। আর সত্যিই তো, বিনার মতো মেয়েদের জীবনে আর বেশি কি সার্থকতা আসতে পারে সোয়াতির মতো মেয়েদের কাছে চাকরানিগিরি করা ছাড়া? অনেক উঁচু তলা জীব ওরা। বিনার বয়সটা বিপজ্জনক, এমন নিচু কথা মনেও আনে না। বিনার মা মেয়ের নিভৃত আবেদনে সাট করে উঠল। বলল, বালাই ষাট, তুই কিসের দুঃখে চাকরানি হতে যাবি? হ্যাঁ, জন্ম জন্ম রাজরানী হয়ে থাক। রাজরানী? বিনা মুখ বাঁকিয়ে বলল, বাদাবনের রাজরানী, যেমন না হনুমানের মতো রাজা। বিনার মা গম্ভীর হয়ে বলল, ছি বানি, অমন পাপ কথা মুখে আনিস নে। যেমনই হোক, সে তোর পরম গুরু। বিনা স্বচ্ছন্দে অনুপস্থিত পরম গুরুর উদ্দেশ্যে ভেঙচি কাটল, আর তারপর আপন মনে বসে ভাবতে লাগলো, জামাইবাবুর মতো ওই রকম সাবান টাবান মেখে কোট প্যান্টুল ঘড়ি চশমা পরলে কেমন দেখায় কেষ্টগোপালকে? কেমন দেখায় চেয়ারে বসে টেবিলে খেলে? বাড়ির আর একটা ঝি এসে ওর ধ্যান ভাঙালো। ও বিনা, তোর মা ডাকছে, দেশ থেকে তোমায় নিতে নাকি লোক এসেছে। নিতে এসেছে? বুকটা ধড়াস করে উঠল বিনার। বিনার খাতিরে পিসেই প্রথম কলকাতায় এলো, সঙ্গে কেষ্টগোপাল। পিসেকে পিসি পাঠিয়েছে কেঁদে কেটে। কেষ্টগোপাল অনেক কাকুতি মিনতি করে সঙ্গে এসেছে। সত্যি বিনা কলকাতা দেখে যাবে আর সে বোকা হয়ে থেকে যাবে? এসেছে দুদিন থাক, কলকাতা দেখুক। বড় লোকের বাড়ি দুটো লোক বাড়তি খেলে কেউ ধরে না। তাছাড়া বিনার মার দেশের লোক, বাড়ির সবচেয়ে প্রতিপত্তিওয়ালা ঝিজে। বিনা মাকে ডেকে সতর্জনে বলল, খবরদার কাউকে বলবি না ওই হনুমানটা তোর জামাই। বিনার মা অবাক হয়ে গালে হাত দিল, মুখে কথা ফুটল না তার। এমন কথা সে 7 জন্মে শোনেনি। সোয়াতি বলল, খুব তো যাচ্ছিস আমার সঙ্গে, দেশ থেকে নিতে এসেছে শুনলাম। বাণী নিশ্চিন্তভাবে বলল, দেশে যাচ্ছে কে? এসেছে কে? তোর বর নাকি? এটা সোয়াতির কৌতুক। বিনা স্বচ্ছন্দে বলে, দেখ, পিসে আর গায়ের একটা হাঁদা উজবুক ছেলে এসেছে, কলকাতা দেখেনি কখনো, তাই আমি তোমার সঙ্গে ঠিকই যাব। সোয়াতি রহস্য করে বলল, আর তোর যদি বর এরপর এসে নালিশ করে? ইস, আমি যাব, আমার খুশি,
ওর কিসের একতার? কলকাতায় হাতের কাছে পুকুর নেই। বিনা টেরামের তলায় কাটা পড়ে মরবার ভয় দেখিয়ে মায়ের অনুমতি আদায় করল। বাড়ি শুদ্ধ সকলেই বুঝল প্রস্তাবটা অযৌক্তিক, তবু তেমন বারণ কেউ করল না। স্বার্থ নিয়ে কথা। সোয়াতির ইচ্ছে হয়েছে, সুবিধে হবে। তাছাড়া ওর কাছে থাকলে মানুষ গতরে যাবে মেয়েটা। মস্ত একটা হিললে তো বটে। গায়ে থাকলে তো সেই ধান সেদ্ধ করে আর খুদের ভাত খেয়ে জীবন যেত। সিঁড়ির তলায় বিনার মার নিজস্ব কুঠুরিতে মেয়ে জামাইকে বোঝাপড়া করাবার সুবিধে করে দিয়ে সরে দিয়ে আসে বিনার মা। চুপি চুপি জামাইকে বলে এলো, দেখো বাবা, বুঝিয়ে সুজিয়ে তুমি স্বামী, জোর করে আটকাও। বিনার পিসে বলল, কাজটা কিরকম হচ্ছে বউ ঠাকরুন? ওর পিসির কাছে আমি মুখ দেখাবো কি করে? বিনা ঝিবিত্তি করতে গেল শুনলে মানুষটা আত্মঘাতী হবে। বিনার মা বিরস কণ্ঠে বলল, আমি কি করব বলো? আবার জোর করে তোমার সঙ্গে পাঠিয়ে দিলে বিনাই শেষটা আত্মঘাতী হবে। যেমনতর ধিঙ্গিয়া অবতার মেয়ে তৈরি করেছে ঠাকুরঝি। সুদীর্ঘকালের কৃতজ্ঞতার শোধ দিলে বিনার মা। কেষ্টগোপাল শহুরে ছোপ লাগা ষোড়শীর স্ত্রীর দিকে একবার সমীহ দৃষ্টিতে তাকিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, দেখলি তো, বলিনি কলকাতায় এলেই মেয়ে লোক খারাপ হয়ে যায়। আমার কথা খাটল কি না? বিনা অম্লান চিত্তে উত্তর দিল, যেমন হাদা গোবিন্দ তুমি, তেমনই তোমার বুদ্ধি। চাকরি করলে বুঝি খারাপ হওয়া বলে? দশে ধম্মে তাই বলে। তোর বয়সটা যে খারাপ, পিসে শুনে বলছে কখনো ভালো থাকবে না। বিনা অগ্রাহ্যের হাসি হেসে বলল, পিসে সব জানতা, আসুক না কেউ খারাপ করতে, ঢিট করে দেব না। হতচ্ছাড়া গায়ে আমার মন নেই, তাই এখানে চাকরি করব। কেষ্টগোপাল শেষ প্রচেষ্টায় সকরুণ সুরে বলে, আর আমার লেগে বুঝি তোর মন কেমন করবে না? মন কেমন? হঠাৎ যেন ছলাৎ করে উঠে মনটা। অগ্রাহ্যের নিষ্ঠুর কঠিন ভাবটা কোমল হয়ে এলো। হাত বাড়িয়ে স্বামীর গায়ে একটু পিঠ চাপড়ানো গোছের স্পর্শ দিয়ে বিনা সহৃদয় মুরব্বিয়ানা সুরে আশ্বাস দিল, আচ্ছা আচ্ছা, তুই মন খারাপ করিসনি। অনেক চাকর বাকর রাখে ওদের বাড়িতে, তোর জন্য একটা চাকরির কথা বলে দেব। তুই আশাইস তো, কাল থেকে আমি তাই ভাবছি। কেষ্টগোপাল কিছুটা অনমনীয় ভাবে বলে, চাকর চাকর হতে যাবে কি দুঃখে? হ্যাঁ, না, লাট সাহেব হবি। অপরূপ ভঙ্গিতে তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে বিনা। বাবুদের জুতো ঝাড়লেও বর্তে যাবি, বুঝলি? বলি কলকাতায় থাকতে পাবি তো তার বদলে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা পতঙ্গ গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।